টানা বর্ষণে ৭ জেলায় পানিবন্দী ১২ লাখের বেশি মানুষ, খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন সহ নানা কর্মসূচি উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। নরসিংদীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে খুন ধর্ষণ সহ নানা অপরাধ। সিরাজগঞ্জে চুরির গল্প সাজিয়ে ১২ ভরি স্বর্ণ সহ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ, থানায় মামলা। স্বাগত জেলা বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। উজানে পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সবচেয়ে অবনতি হয়েছে বান্দরবনে। তলিয়ে গেছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। চরম দুর্ভোগেও পড়েছেন চট্টগ্রাম সহ ৭ জেলার প্রায় ১২ লাখের বেশি মানুষ। দুর্গতদের উদ্ধার তৎপরতা সহ ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মানুষ এখনও বন্যা কবলিত। নিচু এলাকা, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও বসতভিটায় পানি ওঠায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় প্রায় ২ লাখ পরিবার এখনো পানিবন্দী। নিচু এলাকায় জমে থাকা পানি সহজে না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ৭ দিনে কক্সবাজারে রেকর্ড ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় ৭১টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ক্ষতিগ্রস্ত। ২ লাখের বেশি মানুষ পানিবন্দী। কোথাও পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রান্না করা খাবার, নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট এখন বড় চ্যালেঞ্জ। দিন ধরে মানে দাঁড়াই না পারে। কক্সবাজার জেলায় আমাদের ৭১টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬৯টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় ২ থেকে ২.৫ লক্ষ লোক পানিবন্দী আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানে। নদ নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না। বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা। খাগড়াছড়িতে পানি কমতে শুরু করলেও ২৭,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,০০০ হেক্টর কৃষিজমি ও শত শত মাছের ক্ষেত। হবিগঞ্জে কমছে নদ নদীর পানি, তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত ৩৫টি গ্রামের প্রায় ১.৫ লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। ১৬টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ২,০০০ মানুষ। সাহায্য করতে আছে না, বা কেউ আইয়া কোনো দেখতো আছে না, কেউ ভাড়ও করছে না, আতাই আইয়া উঠতাছুন। কয় নদীর বাঙ্গায় আমরা বাড়িঘর সব পানির তলে। একটা মানুষ আন না। কালকে যে রাত্রে 10টার সময় পানিবন্দি তাই বারোই ইসলাম নৌকা দিয়ে উদ্ধার করি মানুষ আনছে। গরু বাইয়া গেছুন, আনছি আনছি 4টা পাড়া তুলছি, তা কইয়া লাভ নাই, তা কইতা গিয়া মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনামগঞ্জে শুক্রবার রাত থেকে বৃষ্টি না হলেও মেঘালয়ের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নিচু এলাকার সড়ক ও বসতভিটায় পানি উঠছে। রাস্তা ডুবাই, অনেক প্যাসেঞ্জার অনেক দূর থেকে আইছে, তারা মন মতো গাড়ি নিয়ে যাইতে পারতেছে না। প্রতি বছর এই দুর্ভোগ কমাতে জরুরি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন, কৃষি ক্ষতির প্রণোদনা, নিরাপদ পানি নিশ্চিত করা এবং স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন দুর্গতরা। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।
বন্যার সর্বশেষ তথ্য জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন এবং বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ। আমরা প্রথমে চলে যাব কক্সবাজারে। সুমন, জেলায় বন্যার পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে আর সার্বিক পরিস্থিতির খবর আমাদের জানাবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আমরা গতকালকে থেকে যেটি দেখেছিলাম যে কক্সবাজারের নিম্নাঞ্চল যেখানে প্লাবিত হয়েছিল কিংবা বানের পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ হচ্ছিল, কিছুটা উন্নতির কথা কালকে সন্ধ্যায় আমি আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু আজকে সকাল থেকে যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির অবস্থা দেখে মনে হচ্ছে যে পরিবেশটা তৈরি হয়েছিল সেটি আর কতক্ষণ নাগাদ থাকবে সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি তাহলে নিঃসন্দেহে বলা চলে যে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের মধ্যে যে মানবিক বিপর্যয় চলছে এটি সত্যিকার অর্থে আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা দেখেছি যে এখনো যেসব বাড়িঘরে মানুষ রয়ে গেছে, যেমন গতকালকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে এক পাহাড়দোষে এক নারীর মৃত্যু হয়েছে, সেই খবরটি আমরা শুনছিলাম। এখনো আসলে অনেক মানুষ আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে জেলার প্রায় 70টি ইউনিয়নের মধ্যে 69টি ইউনিয়ন, সরকারি হিসাব মতো 31টি ইউনিয়নের মধ্যে 69টি ইউনিয়নে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ এখনো পানি অবস্থায় রয়েছে জেলার 2 লাখেরও বেশি মানুষ। এই মানুষগুলির বাড়িঘরে যাদের এখনো পানি রয়েছে তাদের করুণ অবস্থা চলছে। কারণ আপনি নিশ্চয় জানেন, একটি বাড়িতে যখন পানি উঠে সে পানি যদি 1 দিন 2 দিন স্থায়ী থাকে, এরপরে যখন পানি নেমে যায় তখন মানুষ কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু একটি বাড়িতে যখন 4 দিন ধরে টানা পানি লেগে থাকে তাহলে ওই বাড়িগুলির মানুষের কি অবস্থা, এটি সত্যিকার অর্থে এখানকার চিত্র না দেখলে ভিজুয়ালি বোঝানোটা অনেকটা কঠিন হবে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যারা এখনো বাড়িঘরে আটকা পড়ে আছেন, তাদের কথা হলো তারা খেতে পাচ্ছে না, সুপেয় পানির অভাব, স্যানিটেশনের যে চরম সমস্যা, এই সঙ্গে যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে তাদের অবস্থা আসলে করুন। কিন্তু সরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তারাও চেষ্টা করছে মানুষের মাঝে পৌঁছানোর জন্য। কিন্তু মানুষ যেভাবে আসলে বলছে, অনেক মানুষ আসলে ত্রাণ সহায়তার এখনো বাইরে রয়েছে। তারা বলছেন তাদের কাছে এখনো ত্রাণ পৌঁছায় নাই, তারা বাড়িতে অপেক্ষা করছেন কিংবা আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা ত্রাণ পাচ্ছে। তবে সরকারিভাবে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো হয়তো আজকে কিংবা কালকে নাগাদ থেকে বিতরণ করা শুরু হবে, এটি বলছিল জেলা প্রশাসন। তবে সাধারণ মানুষের যে অবস্থা এটি আসলে করুণ আকার ধারণ করেছে, যেহেতু বন্যার পানি আসলে দীর্ঘায়িত হচ্ছে, নামছে না। এটির ফলে মানুষের যে অবস্থা এটি সত্যিকার অর্থে করুণ আকার ধারণ করেছে। কক্সবাজারে কিছুটা উন্নতি হলেও এই বন্যার পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ সিয়াম। ধন্যবাদ সুমন আপনাকে। এবারে জেনে নিতে চাই বান্দরবানের খবর। আমাদের সাথে বান্দরবান থেকে আছেন সোহেল। বান্দরবানে কতজন পানিবন্দী আর কি ধরনের সংকটের মধ্যে আছেন তারা জানাবেন। ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে চলেছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে সকাল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি না হওয়ার কারণে যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। আমরা একটু দেখাতে চাই যে নদীর তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেগুলো এখনো আসলে পানির নিচে তলিয়ে আছে। তবে গতকাল যে নতুন এলাকা, বিশেষ করে সরকারি স্থাপনা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি যেসব স্থাপনা তলিয়ে গিয়েছিল সেই সব স্থাপনা থেকে আজ সকাল থেকে সেখানে থেকে পানি নেমে গেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে শহরের যেসব নিম্নাংশ এবং নদীর তীরবর্তী এলাকা রয়েছে সেগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে যে শহরে আর্মিপাড়া, মেম্বারপাড়া থেকে শুরু করে ইসলামপুর, বালাকাড়া আশপাশে যেসব নিম্নাংশ রয়েছে সেগুলো তলিয়ে রয়েছে। শুধু যে জেলা শহর না, জেলার যেসব 7 উপজেলা রয়েছে, রোমা, রোয়াংছড়ি, লামা, আলীকদম থেকে শুরু করে সেখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। তবে যে এই বন্যা পরিস্থিতির কারণে যেসব নিম্নাঞ্চল তলিয়ে আছে সেখানকার যে লক্ষাধিক বাসিন্দা আসলে পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে এখনো যারা বাড়িতে অবস্থান করতেছে, যারা পানিবন্দী অবস্থা, তাদের দুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে। কারণ তারা সেখান থেকে বাড়ি থেকে পানি বন্দী হওয়ার কারণে বাড়ি থেকে নামতে পারতেছে না। বিশেষ করে তাদের যে খাবার দাবার, ওষুধ পাতি সহ সব দিক দিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছে। আমরা দেখেছি গতকাল থেকে যেসব আশ্রয় কেন্দ্রে বাসিন্দারা আশ্রয় নিয়েছে তাদের সাথে আমরা
আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সরকারি পক্ষ থেকে বিভিন্ন খাবার দাবার দেওয়া হলেও তাদের যে যে থাকার ব্যবস্থা, পয় নিষ্কাশন থেকে শুরু করে নানা সমস্যা তারা বিপাকে পড়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যারা আশ্রয় এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে এছাড়াও যারা এখনো বাড়িতে অবস্থান করতেছে, মানে পানির কারণে তারা বের হতে পারতেছে না, তাদেরকেও ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের লোকজন যে যারা পানিবন্দী আছে তাদেরকে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে সেখানে পানিতে তলিয়ে যাওয়া এবং পাহাড় ধসের কারণে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে বিশেষ করে বান্দরবান জেলা শহরের সাথে সারা দেশের যোগাযোগ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। ফলে যেসব যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাহির থেকে আসে সেগুলো আসতে না পারার কারণে সাময়িক বাজারে সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে। কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। চট্টগ্রামে বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিস্থিতি তদারকি করা হচ্ছে। তিনি জানান, বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে 500 মেট্রিক টন চাল সহ পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি তদারকিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সার্কিট হাউসে সংশ্লিষ্ট সব বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা কিন্তু এখানে আমাদের কোস্টগার্ড রয়েছে, আমাদের এখানে বিজিবি রয়েছে, আমাদের এখানে আনসার রয়েছে, ক্ষেত্র বিশেষে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বতঃপ্রণোদিতভাবে কাজ করছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা ওরকম দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে অবস্থা খারাপ, কতটুকু খারাপ এটা এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে। আমরা রেডি, যা লাগবে তাই দিই। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উত্তরাঞ্চলে দুদিন আগে হঠাৎ বন্যায় সবজির ফলনে ব্যাপক ক্ষয়ক্ষতি, সব মিলিয়ে কমেছে সরবরাহ। এ কারণে প্রায় প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ কুমার ঘোষ এবং নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব রাহেম। আমরা প্রথমে চলে যেতে যাই সিরাজগঞ্জে। শুভ, এলাকার নিচু এলাকাগুলোর এখন কি অবস্থা আর কোথায় কোথায় জলাবদ্ধতা রয়েছে জানাবেন। সিয়াম, আসলে সিরাজগঞ্জ একদিকে কিন্তু যমুনা অধ্যুষিত এলাকা, অন্যদিকে রয়েছে চলন বিল, যার ফলে কিন্তু যেহেতু বন্যা পানি বাড়ছে, তবে দুদিন হলো কিন্তু আসলে যমুনায় পানি কমছে, কিন্তু তারপরে যেহেতু ভারী বর্ষণ রয়েছে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে যমুনা অধ্যুষিত এলাকা এবং চলন বিল এলাকা, সেই নিম্ন অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু আসলে পানি ঢুকতে শুরু করেছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিছু সবজি বাগানগুলো কিন্তু আসলে পানিতে প্লাবিত হচ্ছে। এর ফলে কিন্তু কিছু গাছ মরে যাচ্ছে, যার প্রভাবটা পড়ছে কিন্তু আসলে বাজারে। তারপরও সিরাজগঞ্জে যেহেতু একটি পাইকারি সবজি আড়ত রয়েছে এবং এই সবজির আড়তে কিন্তু উত্তর দক্ষিণাঞ্চলে অনেক জেলা থেকে আসলে সবজিগুলো আসে, যার ফলে ততটা প্রভাব পড়েনি। তবে বাজারে কিন্তু কয়েকটি পণ্যের দাম ব্যাপক হারে বেড়েছে, যেমন কাঁচামরিচ কিন্তু 1-2 দিনের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়েছে, পেঁয়াজে বেড়েছে কিন্তু 3 থেকে 5 টাকা। এর বাইরে মুরগির দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগিতে আমরা সকালে যতটুকু জেনেছি যে প্রতি কেজি মুরগিতে 10 টাকা করে বেড়েছে এবং সোনালী যে মুরগিটা রয়েছে, সোনালী মুরগিতে কিন্তু 290 টাকা থেকে 30 টাকা বেড়ে 320 টাকা কেজি হয়েছে। এর বাইরে গরুর মাংস আসলে 750 টাকা কেজি, সেই দামে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। তবে নদীর যে মাছ রয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীর মাছ, সেই যমুনা নদীর মাছ কিন্তু মাছ ভেদে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই যারা আড়ত থেকে সকালবেলা সবজিগুলো কিনে নিয়ে এই সবজির বাজারে আসছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু আসলে নিম্নাঞ্চলগুলো কেবল প্লাবিত হতে শুরু করেছে এবং গাছগুলো, যে সবজির গাছ বিশেষ করে মরিচ বা যে সবজির যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আরও বিশেষ করে মারা যাবে। এর প্রভাবটা কিন্তু আরও কয়েকদিন পরে একটু বেশি পড়বে। আগামী 3-4 দিন পরে কিন্তু বোঝা যাবে যে এই বন্যার প্রভাবটা সবজির বাজারে কতটুকু পড়লো। তার বাইরে কিন্তু এখন পর্যন্ত আসলে যারা ব্যবসায়ী আছেন, কাঁচামালের ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত আসলে সবজির বাজারে খুব বেশি প্রভাব পড়েনি। তবে এর বাইরে কিন্তু আসলে ডিমেও আমরা জেনেছি যে 2
থেকে 3 টাকা পর্যন্ত ডিমের দাম বেড়েছে হালিতে কয়েকদিনের ব্যবধানে। কিছু সবজি বেগুন এবং লাউ এই জাতীয় কিছু সবজির দামও কিন্তু কিছুটা বেড়েছে। সব কিছু মিলিয়ে আসলে তারা বারবারই কিন্তু বলছেন যে আগামী 2 থেকে 3 দিন পরে যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সেই গাছগুলো মরে গেলে কেমনটা হবে এমনটাই কিন্তু বলছেন আসলে। সিয়াম, ধন্যবাদ শুভ আপনাকে। এবারে জানবো নওগাঁর খবর। রাকিব, নওগাঁর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন আর সর্বশেষ অবস্থা কি জানাবেন? সিয়াম, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ সহ যে সারা দেশের সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে অতিবৃষ্টি হচ্ছে, এই অতিবৃষ্টির কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আজকেও আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নওগাঁর সবচেয়ে বড় যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে পৌর বাজার। তো এখানেও এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নেই এবং সব সময় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে অতিবৃষ্টির কারণে কিন্তু নওগাঁয় এক প্রকার যে ফসলের যে অবস্থা, সেটি কৃষকরা ফসল ডুবে গেছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির যে বিশেষ করে ক্ষেতগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো একদম তলিয়ে গেছে। কৃষকরা বলছেন যে তারা বড় ধরনের একটি লসের মুখে পড়বেন এবং যারা সবজি ক্রেতা বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে ক্রেতারা বলছেন যে দাম আসলে দ্বিগুণ হয়েছে বা 3 গুণ হয়েছে, কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে প্রতিটি সবজির দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা করে বেড়েছে। আমি যদি একটু জানাতে চাই যে আজকের যে বিশেষ করে সবজির বাজার, আলু গত সপ্তাহে ছিল 35 টাকা, তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে, আজকেও 35 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং পটল যেটি আজকে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল 20 টাকা কেজি। বেগুন এখন আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, যেটি কিনা গত সপ্তাহ ছিল 40 থেকে 50 টাকা কেজি। সব থেকে বড় যে একটি ধাক্কা বলবো সেটি হচ্ছে যে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, যেটি কিনা গত সপ্তাহ ছিল 20 টাকা কেজি। এবং এছাড়াও টমেটো, করলা থেকে শুরু করে বটবটি বা পেঁপে সব সবজিতেই কিন্তু দাম বেড়েছে 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে। আমরা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ক্রেতারা বারবারই অভিযোগ করছিলেন যে অতিবৃষ্টির পর যে সবজির বাজার, সেই সবজির বাজার কিন্তু চড়াও এবং যে মশলা জাতীয় যেই দ্রব্যগুলো রয়েছে সেইগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। সিয়াম, ধন্যবাদ রাকিব আপনাকে। উত্তরাঞ্চলে হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজির ফলনে, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ সহ সভায় অংশ নেবেন তিনি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। কীর্তনখোলার তীরে তারেক রহমানের জন্য অপেক্ষা বরিশাল অঞ্চলের মানুষ। শুধু রাজনৈতিক কর্মী নয়, উন্নয়নের প্রত্যাশায় তাকিয়ে আছে পুরো দক্ষিণাঞ্চল। বিএনপির শীর্ষ নেতা হিসেবে বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সেই সফরের 5 মাস পর এবার আসছেন রাষ্ট্রীয় প্রধান হিসেবে। তার সফরকে ঘিরে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তার পাশাপাশি নগর জুড়ে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে। বরিশালে তার যে পদার্পণ, এই যে প্রধানমন্ত্রী হিসেবে, এটাই আমাদের যে অনেক পাওয়া এবং এটাই আমাদের বরিশালের ভাগ্যের চাবি কাঠি বলে আমরা মনে করি। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি যখন বরিশাল জেলায় ঢুকবেন, সেখান থেকে এই তার বরিশালের লাস্ট প্রোগ্রাম পর্যন্ত একটি মানব চেইনের রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। শুধু তাই নয়, খাল খননের মাধ্যমে কৃষিতে গতি ফিরবে বলে প্রত্যাশা কৃষকদের। আমাগো খাল খনন করেছে, এখন আমাগো 2 পাশে খালের রাস্তা আছে এবং 2 পাশে কোনো গাছগাছালি নাই। এখন উন্মুক্ত, এখানে 20,000 বৃক্ষ রোপণ করা সম্ভব। উন্নত যোগাযোগ, শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।
সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই। সেখানে আমরা গাছ লাগাবো। পরবর্তীতে আমরা যে অডিটোরিয়ামে যে আমাদের শিল্পকলার অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হবে সেটাও সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীতে টহল ব্যবস্থা জোরদার সহ চেকপোস্ট বসিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সন্ধ্যা নদীর ব্রিজ থেকে আমাদের যে 3টি ভেন্যু রয়েছে এই সকল জায়গাটা আমরা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরীর 30 গোডাউন ও বধ্যভূমি সংলগ্ন এলাকায় আলাদা 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল। এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন আর তাদের প্রত্যাশাগুলো কি জানাবেন? আসলে সবসময় একটি বরিশালের বিএনপির ঘাঁটি এটি চির পরিচিত একটি শব্দ, আর সেটার কিন্তু প্রমাণ এবারও বরিশালে দিয়েছে। বরিশাল জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি স্থান থেকে কিন্তু বিএনপি মনোনীত প্রত্যেকেই বিজয়ী হয়েছেন এবং এখান থেকে 2 জন ইতিমধ্যে মন্ত্রী হয়েছেন। তবে এবারের বাজেট এবং বিগত সময়ের বিএনপির যে অবদান সেগুলো কিন্তু এবারের বাজেটের কাছে অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে। সেই প্রশ্নগুলোই কিন্তু এবার তুলে ধরবে বরিশালের বিএনপি নেতাকর্মীরা। তারা আমাদেরকে এমনটি কিন্তু সরাসরি জানিয়েছেন, যেটি আজকে চ্যানেল ওয়ানের দর্শকরা জানতে সংবাদের মাধ্যমে শুনতে পেয়েছে। তো বিষয়টি হলো যে গোটা বরিশাল বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, এগুলো যদিও বিএনপির অবদান থাকলেও বরিশালে যে 6 লেন এবং ভোলার গ্যাস বরিশালে আসা এটি হচ্ছে যে বরিশালের সবচেয়ে বড় একটি দাবি। এবং শুধু বরিশাল জেলা না, বরিশাল বিভাগের যে অন্যান্য 21টি সংসদীয় আসন রয়েছে এই প্রত্যেকটি আসনের সাধারণ জনগণ এবং সংসদ সদস্যদের কিন্তু এই একটি দাবি রয়েছে এবং সেই দাবি এবার তারা তুলবেন। আমরা গতকালকে বরিশাল বিভাগের যে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জানছিলেন, সব সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মহানগরের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে তাদের চাওয়াটা থাকবে বরিশাল যে 6 লেন কুয়াকাটা থেকে ভাঙা থেকে কুয়াকাটা এই 6 লেনের দাবিটি তাদের খুব জোরে সোরে, এবং ভোলা থেকে বরিশালের গ্যাস এবং বরিশাল ভোলা যে সেতু এই দাবিটি তাদের রয়েছে এবং সেই দাবিটি তারা তুলবেন। তবে সেই সুযোগটি পাওয়ার জন্য বরিশালের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু খুব স্বল্প সময়ের জন্য তাদের সাথে একটি মতবিনিময় করবেন বরিশাল শিল্পকলা একাডেমিতে দুপুর 3টা নাগাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি প্রথমে সরাসরি বরিশালে আসবেন না, তিনি বরিশালের গৌরনদীর মহিলারা একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশালের 30 গোডাউন যে বধ্যভূমি সেখানে কর্মসূচি করেই কিন্তু তিনি নেতাকর্মীর সাথে কথা বলবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ওটা বরিশালে কিন্তু তার যে আবাসন স্থান সেখানে কিন্তু সেজেছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু প্রথম গোটা বরিশালের 40 কিলোমিটার জুড়ে মানব চেইনের মাধ্যমে তাকে বরণ করে নেবেন বরিশালের বিএনপি নেতাকর্মীরা। এই এখন পর্যন্ত এই ছিল, হয়তো পরবর্তীতে জানাতে পারবো আরো কি কর্মসূচি হাতে নিয়েছে। ধন্যবাদ আরিফ আপনাকে। আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। নরসিংদীতে শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ইফটিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালালেও বিশেষজ্ঞরা বলছেন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। নরসিংদীতে মেঘনার তীরে নাগরিয়াকান্দি পর্যটন এলাকায় ফাঁদে পড়েন গোপালদীর মাছ ব্যবসায়ী হাফিজ। সেখানে কয়েক যুবক তাকে মারধর করে টাকা দাবি করে, ছিনিয়ে নেয় সাথে থাকা সবকিছু। পরে এই কিশোর গ্যাংয়ের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। চলতি বছরের 23 এপ্রিল নজরপুর মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রী ইফটিজিংয়ের শিকার হন। স্কুল পথে ইজিবাইকে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এরপর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। যে মাইয়ারা রাস্তাঘাটে একলা যায়, ওদেরকে ইফটিজিং করে বা রাস্তায় সমস্যা করে, তারপর ওরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, মুরব্বীদের সামনে মদ পান ধূমপান করে। তারা থাকে যে মেয়েদেরকে এরকম ভাবে ইফটিজিং করবে, এই মেয়েদেরকে বিভিন্ন ধরনের খারাপমূলক কথা বলবে। অটো রিক্সা টাকা ওই মানুষের ডিম চুরি করে, ব্যাটারি চুরি করে,
আপনারা ঠেক দিল মোবাইলটা নিল গা। বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদেরকে তাদের ছত্রছায়া এই কিশোর গ্যাংগুলি তারা লালন পালন করছে। বাবা মা সহ সামাজিক যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি রয়েছে তারা যদি তাদের মাঝে মধ্যে একটু নার্সিং করতে পারতাম তাহলে কিন্তু এই সামাজিক অবক্ষয় থেকে আমরা মুক্তি হতে পারতাম। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে, পাশাপাশি চলছে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং ধর্ষণের মতো অপরাধ। চরাঞ্চলে বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহারও বেড়েছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে কয়েক গ্যাং নেতাকে অস্ত্র ও ছিনতাইয়ের মালামাল সহ গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের দাবি, সরকারি কলেজ এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নগরিয়া কান্দি পর্যটন কেন্দ্রে এখনো সক্রিয় একাধিক কিশোর গ্যাং। তাদেরকে যে শুধু শাস্তির মাধ্যমে যে এটা থেকে ফিরিয়ে আনা যাবে এরকম না, এটা সংস্কারের মাধ্যমেও ফিরিয়ে আনা যেতে পারে। তাদেরকে কোনো ভালো, তারা কি হতাশায় আছে কিনা, কিংবা তারা কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে এটা করছে কিনা, কিংবা তারা অ্যাডভেঞ্চারকে ধারণ করার জন্য এরকমটি করছে কিনা, সেই বিষয়গুলো স্টাডি করা রাষ্ট্রের দায়িত্ব আমি মনে করছি। আগে সামাজিকভাবে সংঘবদ্ধভাবে যেভাবে অপকর্ম প্রতিহত করা হতো সেই চর্চাটা এখন উঠে গেছে। তাদের বেহানা পাল্লার এই যে কিশোর গ্যাংয়ের যে বেপরোয়ার কারণে এটা তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, সামাজিক সচেতনতাটা এখন নাই। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশও নিশ্চিত করতে হবে। পরিবারগুলো যাতে আরো বেশি সচেতন হয়, তাদের যে সন্তানরা করতে যাচ্ছে, কি করছে, সেই কার্যক্রমগুলো একটু দেখাশোনা করা, ওয়াকিবহাল থাকা। সাথে সাথে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত আছে, আর যারা টিচার আছে তাদেরকেও আমরা এনগেজ করছি। বিশেষজ্ঞদের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই কিশোর গ্যাং দমনের কার্যকর পথ। নইলে ভবিষ্যতে এই অপরাধ চক্র আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। রক্তের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসই যখন প্রশ্নের মুখে পড়ে তখন সম্পর্কে তৈরি হয় তীব্র সংকট। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এই বিশ্বাস নিয়ে 12 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা নিরাপদে রাখার জন্য ভাইয়ের কাছে দিয়েছিলেন এক বিধবা বোন। কয়েক মাস পর সেই স্বর্ণ ফেরত চাইলে ভাই জানান সব স্বর্ণ চুরি হয়ে গেছে। তবে এই দাবি মানতে নারাজ থানা পুলিশ, বোন ও স্থানীয়রা। মারা গেছেন স্বামী, কাছে থাকেন না ছেলে মেয়ে কেউ। ফাঁকা বাড়িতে একা থাকায় অগাধ বিশ্বাসে নিজের 12 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা ভাইয়ের কাছে আমানত রেখেছিলেন বিধবা বোন মাবিয়া। বিপত্তি ঘটে, প্রয়োজনে ভাই জাহাঙ্গীরের কাছে স্বর্ণ ফেরত চাইলে জাহাঙ্গীর জানান বাড়িতে চুরি হয়েছে এবং সব স্বর্ণ নিয়ে গেছে চোর। তবে ভাইয়ের এই দাবি উড়িয়ে দিয়ে বোন ও এলাকাবাসী বলছেন কোনো চুরি হয়নি তার বাড়িতে, স্বর্ণ আত্মসাতের উদ্দেশ্যে সবই তার সাজানো নাটক। মামলা করেও নিজের স্বর্ণ ফেরত পাচ্ছেন না ভুক্তভোগী, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সমাধান। এতগুলো গয়না নিয়ে থাকিস না, তো চোরটাকে মেরে আল্লাহ দিবে আমার কাছে দিয়ে আমি হেফাজতে রাখবো। 3 দিনের দিন কয় আমার বাড়ি চোর উঠছে, উঠে তোর গয়না টানা সব নিয়ে গেছে। আসলে নাই নিজের ভাই, আমার মায়ের পেটের, মিথ্যা তো কম না, আমার 2-4 গয়না না নিয়ে আমি আজ পাগলের মতো ঘুরতেছি। দোকানে একবার একটা ঝামেলা করে আগুন ধরা দিয়েছিল, টাকা পয়সা যত না দেওয়া লাগে। দোকানে চোরের একটা নাটক করে সেটা তার স্থানের এসআই মাসুদ কি জানি না, ও এই তদন্ত করতে করে ভুয়া কিছু না, চুরি কিছু না। এটা বোনের টাকা আত্মসাৎ করার জন্য এটা সাজায়া বোনের টাকাটা মেরে দিছে, গয়না এগুলো। আর অভিযুক্ত জাহাঙ্গীর বললেন আদালতের বিচারে যা হওয়ার হবে। থানায় কেস করছে, কোর্টে কেস করছে, কোর্ট কি বলবে, আইন কি বলবে, আইন জাহাঙ্গীরের বড় ভাই ইউনিয়ন চেয়ারম্যান জানান বিষয়টি তিনি সমাধান করে দিলেও মানেননি জাহাঙ্গীর। বোন বলতেছে যে এই ঘটনা আমার গহনা ছিল, আর হনে চুরি হয়েছে না, গহনা দেখ টাকা পয়সাগুলো হোক আর যাই হোক মিসল করে দিই। এগার কাছে মিসল হয় নাই, পরবর্তী জামিনে বোন কেস করছে। মামলার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভরি স্বর্ণ ডাকাতি হয় মর্মে একটা অভিযোগ দিলে আমরা সেটা তদন্ত করি। তদন্ত করার পর জাহাঙ্গীরের পুরো অভিযোগটা পুরোপুরি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আসলে জাহাঙ্গীরের এটা ছিল তার সাজানো নাটক। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শুভকুমার ঘোষ, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ। জেলা বুলেটিনে নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। মৌলভীবাজারে মাদকের থাবা, জেলায় প্রকাশ্যে চলছে কেনাবেচা, বাড়ছে অপরাধ, আতঙ্কে এলাকাবাসী। সীমান্তে থামছে না পুশিন আতঙ্ক।
দেশের ৩ সীমান্তে একাধিক পুশিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঠেকাতে অনেক জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বিজিবি সদস্যদের। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। শনিবার লালমনিরহাটের পাটিগ্রাম সীমান্তে ৩ নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, পুশিনের চেষ্টা টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। তাদের কঠোর অবস্থানের কারণে ওই নারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এদিকে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে নিয়ে শূন্যরেখায় ঠেলে দেয়। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজেদের যোগাযোগ রাখছে। গতকাল রাত 3টার দিকে 5 জনকে পুশিং করার চেষ্টা করছে এবং 2 জন যুবক ছিল, তারা পালিয়ে গেছে এবং 3 জন, একটা বৃদ্ধ আর 2টা মহিলা এখন সীমান্তে 0 লাইনে আছে। অন্যদিকে দিনাজপুরের দাইনুর সীমান্ত দিয়ে 1 নারী সহ 4 জনের অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। তবে বিজিবির তৎপরতায় 2 দেশের শূন্যরেখায় অবস্থান নিয়েছে তারা। আটক 4 জন নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। সীমান্তে বিজিবি ও জনগণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও সরকার এ বিষয়ে কোনো কথা বলছে না, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গতকাল বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় জামায়াতের আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের একটি জায়গায় দাঁড়িয়ে 2টি ভোট চেয়েছিলেন, একটি তার পক্ষে আর একটি গণভোটে হ্যাঁ ভোট, কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমটি রক্ষা করেছেন, দ্বিতীয়টি রক্ষা করতে পারেনি। বিরোধী দলীয় নেতা বলেন, কথার ফুলঝুরি নয়, তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের ফলাফল শূন্য মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে সুরসুরি দিচ্ছে প্রতিবেশী ভারত, সরকার মুখে কুলু পেটে বসে আছে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাছা, এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ন্যূনতম লজ্জা আর ব্যক্তিত্ব থাকলে শেখ হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। শেখ হাসিনা যেভাবে পরাজিত হয়ে পালিয়েছেন, পাকিস্তানি বা ব্রিটিশরাও এভাবে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে তিনি বলেন, বিএনপির বয়স প্রায় 50 বছর আর জামায়াতের বয়স 85 বছর। সে তুলনায় এনসিপি রাজনৈতিক দলের বয়স মাত্র 1 বছর পার হয়েছে। তবে তরুণ এই দলের প্রতি জনগণকে আস্থা রাখার আহ্বান জানান তিনি। তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে কোনোদিন কথা না বলে নিজে ওই ভারতে গিয়ে আত্মহত্যা করতো। পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনক ভাবে পরাজিত হয় নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এত লজ্জাজনক ভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় না। গণভোটের দাবি থেকে সরকার সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে চাঁদপুরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার আয়োজন করে এনসিপি। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও গত 6 মাসেও তা কোনো বাস্তবায়ন, দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংকটের কার্যকর কোনো সমাধান করতে পারেনি সরকার। এ সময় দ্রুত বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সরে আসা সেটি আপনাদেরকে আহত করেছে। সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। ইরানে যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। জেলা বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বান্দরবানে এলজিডি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, গুণগত মান নিয়ে ক্ষোভ স্থানীয়দের। বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তদারকির অভাবে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে থানচি বলিপাড়া সড়কে 3 কিলোমিটার কার্পেটিংয়ে যেন তেনভাবে উন্নয়ন করে কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের যোগসাজশে বালুর বদলে পাহাড়ের মাটি, ঝিরির পাথর ও নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে সড়ক। এলজিডি বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যাতায়াতের সুবিধার জন্য টেকসই সড়ক নির্মাণের লক্ষ্যে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। সে লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির অর্থায়নে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে শত কোটি টাকার সড়ক নির্মাণের কাজ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দুর্গম এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য নির্মিত সড়কগুলো নির্মাণে মানা হচ্ছে না কোনো রকম নিয়ম নীতি। থানচি উপজেলার থানচি বলিপাড়া পর্যন্ত সড়ক নির্মাণে দেখা গেছে অনিয়ম। বালির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাহাড়ের মাটি ও অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া। এছাড়াও ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালি, সিমেন্ট সহ নানা নির্মাণ সামগ্রী। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বালু দেওয়ার কথা ছিল, বালু দেয় নাই। আশেপাশ থেকে মাটি কেটে ঢালাই করা হচ্ছে। অর্থাৎ যদি কোনো বৃষ্টি পড়ে তাহলে দেখবেন এখান থেকে ভেঙে পড়ে যাবে রাস্তাগুলো। এরা কাজ করছে ওয়ালের মধ্যে, পাড়াবাসী কেউ জানে না। রাত্রে এসে এরা লোকজন নিয়ে রাতের মধ্যে ঢালা দিচ্ছে মাটি সহ। এটা নালাগুলো যেগুলো ড্রেনগুলো করতেছি রাত্রে 11টা-12টার ভিতরে নাকি এরা করতেছে শঙ্কর নদীর বালু দিয়ে। আমি অনেকবার এলজিডির মাধ্যমে অবগত করেছে, তারপরে কোনো পদক্ষেপ নিয়ে নেয়। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা। সাইডে গেছি, তখন দেখছি ভালো কাজ হচ্ছে। আমার জানা মতে ভালো এটি ছিল। এখন এর মধ্যে যদি সে কোনো মালামাল এনে থাকে সেটা আমার জানা নেই। জানা তারপরে যদি এনে থাকে এটা অবশ্যই আমরা চিঠি দিব তাকে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। দ্রুত অপারেশন করে ভালো মাল আনে এবং ভালো কাজ হয়। এলজিইডি তথ্য মতে 2025-26 অর্থ বছরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে থানচি বলিপাড়া সড়কের 3 কিলোমিটার রাস্তা নির্মাণের কার্পেটিং কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পরমা এন্টারপ্রাইজ। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। একটি জাতিকে ধ্বংস করতে কোনো নিউক্লিয়ার বোমার প্রয়োজন নেই, বরং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শনিবার সন্ধ্যায় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গত 1.5 দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের প্রকল্প নেওয়া হয়েছিল, যার ফলে 2006 সালের তুলনায় বর্তমান শিক্ষা খাত অনেকটা পিছিয়ে পড়েছে। এদিকে বরিশালে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করার সুবিধা চেয়ে শিক্ষার্থী অভিভাবকদের মব বা বিশৃঙ্খলা তৈরির ঘটনায় তীব্র নিন্দা জানান মন্ত্রী। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অন্যায়ের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। একটা জাতিকে ধ্বংস করতে যে উত্তরটা আমি দিয়েছি, নিউক্লিয়ার বোমা ফেলতে হয় না, শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিগত সরকার কাজ করেছে। বিগত সরকার এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার প্রজেক্ট তারা নিয়েছে। জেলা বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। গোপালগঞ্জে বর্ষায় গ্রীষ্মের ফল তরমুজের ফলন, ভালো দাম পাওয়ায় লাভবান কৃষক, আগ্রহী হচ্ছেন অনেকেই। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সে 18 দিনে জমা পড়েছে 47,10,153 টাকা।
নগদ অর্থের পাশাপাশি সোনা, রূপা এবং 12টি দেশের মুদ্রা পাওয়া গেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার সকাল 11টার পর থেকে মাজার প্রাঙ্গণে টাকা গণনার কাজ শুরু হয়। সন্ধ্যা 6টার দিকে গণনা শেষ হয়। এতে মাজারের মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। ড্যাগ ও নতুন দানবাক্স খুলে 47,10,153 টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য পাওয়া যায়। এসব অর্থ ও স্বর্ণালংকার জেলা প্রশাসকের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হবে। এর আগে গত 22 জুন 8টি ড্যাগ এবং দানবাক্স খুলে 4 দিনে মোট 17,549 টাকার নগদ পাওয়া যায় এবং এছাড়া 7 আনা স্বর্ণালংকার এবং সৌদি 5 রিয়েলের 2টি নোট পাওয়া গিয়েছিল। প্রায় 700 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্সের টাকা। টাকাগুলো বন্টন কিভাবে হবে, এই টাকাগুলো কোন খাতে ব্যয় হবে, এই টাকাগুলো মসজিদ এবং মাদ্রাসায় কিভাবে হবে, এই টাকাগুলো এতদিন যেভাবে পরিচালিত হয়ে আসছে সেটি থাকবে না এটিতে কোনো সংযোজন বিয়োজন হবে, এটি কিন্তু আমাদের সম্মানিত মুতওয়াল্লি সহ মসজিদ কমিটির প্রতিনিধি, মাদ্রাসার প্রতিনিধি সহ এটি আমরা আগামী সভাতে বসে সিদ্ধান্ত নেব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট এবং কুমিল্লায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। শনিবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান, গাছ ভালো থাকলে সবাই ভালো থাকবে। একই সাথে কুমিল্লা নগরের টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছ ঠিক তার উল্টোটা করছে। সুতরাং আমাদের জীবনের সাথে গাছের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত। আমরা যদি গাছ ভালো রাখতে পারি তাহলে আমরা ভালো রাখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী গাছ কোথায় লাগানোর কথা ছিল, কত গাছ লাগানোর কথা, কত গাছ লাগিয়েছে, এই খবরটা যে দেশের প্রধানমন্ত্রী রাখে, আপনার কি মনে হয় আগামী দিনে কেউ এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? গ্রীষ্মের ফল তরমুজ এখন মিলছে বর্ষাকালেও। গোপালগঞ্জের এক তরুণ কৃষক ইউটিউব দেখে শিখে মাত্র 16% জমিতে চাষ করেছেন ব্যতিক্রমী 2 জাতের অফ সিজন তরমুজ। তার এই সফলতা স্থানীয় কৃষকদের নতুনভাবে কৃষিতে আগ্রহী করে তুলছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের পোদ্দারের চর গ্রাম। বর্ষার মাঝেই সবুজ খেতে দৃষ্টি কাটছে সারি সারি তরমুজ। তবে এগুলো সাধারণ তরমুজ নয়। একটি জাতের বাইরের খোসা সবুজ, ভেতরে উজ্জ্বল হলুদ শ্বাস, অন্যটির খোসা হলুদ, ভেতরে লাল শ্বাস। লিওনা ও সূর্যডিম জাতের এই তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমন মিষ্টি। একসময় ব্যবসা করতেন অমিত হাসান, পরে ইউটিউব দেখে শেখেন কৃষিকাজ। মাত্র 16% জমিতেই পান ভালো ফলন। প্রতিটি তরমুজের ওজন 2 থেকে 3 কেজি। আমার ছোটখাটো একটু ব্যবসা ছিল, সেই ব্যবসা থেকে আপনার ভালো আর্ন হচ্ছিল না, ভালো লাভ হচ্ছিল না, টুকটাক লাভ লস মিলিয়েছিলাম। পরবর্তীতে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি উৎসাহিত হই। এই অফ সিজনে, বর্ষা সিজনে আপনারা তরমুজ করে লাভবান হতে পারবেন। যাদের উঁচু জায়গা আছে, পানি বাঁধবে না, এবং তরমুজ চাষ একটা সহজ চাষ। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন আগ্রহী হয়ে উঠেছেন। ধান পাটে যে খরচ হয় তার চেয়ে তরমুজ গাছে খরচ কম, লাভ বেশি। বর্তমানে পাট ধান যে খরচ, সেই হিসেবে অর্ধেক খরচে এতে ফলন বেশি হয় আর লাভও বেশি হয়। কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে অসময়ের ফল চাষে ভালো সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ সদরে এই অফ সিজন যে তরমুজ, আমি মনে করি এটা কৃষকদের জন্য একটা আশীর্বাদ। ব্যবসা থেকে কৃষিকাজে এসে নতুন সম্ভাবনার গল্প লিখেছেন অমিত হাসান। তার ব্যতিক্রমী তরমুজের ক্ষেত প্রমাণ করেছে, পরিকল্পনা, প্রযুক্তি আর উদ্ভাবনী চিন্তা থাকলে কৃষিও হতে পারে লাভজনক উদ্যোগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জেলা বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টানা বর্ষণে 7 জেলায় পানিবন্দী 12 লাখের বেশি মানুষ। খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন সহ নানা কর্মসূচি উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ।
নরসিংদীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে খুন ধর্ষণ সহ নানা অপরাধ। সিরাজগঞ্জে চুরির গল্প সাজিয়ে 12 ভরি স্বর্ণ সহ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ, থানায় মামলা। এই ছিল জেলা বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।